প্রতিদিন এসব ঝগড়া ভালো লাগছে না। আমরা বরং আলাদা হয়ে যাই। আমার নিজেরও আর এই সংসারের প্রতি আর তেমন টান নেই। এমনকি তোমার প্রতিও না। তোমার কাবিনের টাকা পেয়ে যাবে। আর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আমি পাঠিয়ে দেব। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্ক থেকে। দম বন্ধ লাগে এই সংসারে। অফিস থেকে ফিরে জহির কথাগুলো বলল। রিতাকে কি বিয়ে করেছো নাকি করবে? ম্লান হেসে জিজ্ঞেস করল সুমনা। বিয়ে করিনি, কিন্তু পরের মাসেই করব। নির্বিকারভাবে উত্তর দিল জহির। তাহলে তো ভালোই। যাই হোক, তোমার আর তোমার হবু স্ত্রীর জন্য শুভ কামনা। কিন্তু জানো তো জহির, আমার জীবনে প্রথমবার একমাত্র পুরুষ তুমি। বিয়ের আগে নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে তুমি ব্যতীত আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। মনে করো না যে আমি তোমাকে দ্বিতীয় বিয়েতে বাধা দেব। একদমই না। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। যে পাখি আগেই নিজের নীড় ছেড়ে উড়ে গিয়েছে, তাকে আবার জোর করব কি করে? কিন্তু তুমি আমার সন্তানদের পিতা। আমি চাই না তারা তাদের বাবার থেকে আলাদা হোক। যেহেতু এই বাসাটা আমার হাতে সাজানো, এই সংসারটা আমার হাতে গড়া, এখানে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাই অনুরোধ করব, তুমি তোমার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থেকো। আর আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দরকার নেই। এখানে আসারও দরকার নেই। সন্তানদের দেখতে মন চাইলে এসো, বাধা দিব না। তোমার জীবনে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি নিজের মতো ভালো থেকে নিজে নতুন ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু আমার কাছে ডিভোর্সের আশা করো না। এটা আমি তোমাকে দিতে পারবো না। বলেই সুমনা গেস্ট রুমে চলে গেল। আজকাল সে আর নিজের বেডরুমে ঘুমায় না। জহিরও বাসায় খুব একটা থাকে না। তার রাত কাটে প্রেমিকা রিতার বাসায়। মাঝে মাঝে যখন আসে, জহির একাই বেডরুমে ঘুমায়। সুমনার কথায় তবদা খেল জহির। 12 বছরের সংসার তাদের। কত ভালো খারাপ পরিস্থিতি একসাথে পার করেছে, তার হিসেব নেই। দুটো সন্তানও আছে তাদের। ভালোবাসার কমতি ছিল না। কিন্তু 3 বছর আগে কিভাবে যেন তার অফিসের জুনিয়র কলিগ রিতার মায়ায় আটকে গেল। প্রথমে নিজেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রিতার মোহে সে এমনভাবে ফেঁসে গেল, সুমনাকে আর ভালো লাগতো না। সুমনার সবকিছুই বিরক্তিকর মনে হতো। প্রথম প্রথম জহির আর রিতা অন্য সব সিনিয়র জুনিয়র কলিগের মতোই ছিল। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারপর রিতার বিভিন্ন সমস্যায় জহিরকে মানসিক সাপোর্ট দিত। অন্যদিকে রিতাও জহিরকে মানসিক সাপোর্ট দিত। সুমনার সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় জহির রিতার দিকে আরও ঝুঁকে পড়ে। এরপর দুজনের মাঝে একটি কমফোর্ট জোন তৈরি হয়। মানসিক নির্ভরতা তৈরি হয়। বিষয়টা এমনভাবে দাঁড়ায় যে রিতার সাথে কথা না বললে জহিরের দম বন্ধ লাগত। মানসিক নির্ভরতার জায়গা থেকেই তারা আরও কাছাকাছি আসে। এরপর নিজেদের সীমা ভুলে ইন্টিমেট হয়। কিন্তু এসবে একবারও মনে পড়েনি তার স্ত্রীর কথা, যে কিনা নিজের সবটুকু দিয়ে তার সংসার সামলাচ্ছে, তার সন্তানদের লালন পালন করছে। এই সংসার গোছাতে গিয়েই তো সুমনা নিজের স্বপ্ন, নিজের রূপ, ক্যারিয়ার সব বিসর্জন দিয়েছিল। জহির যখন অন্য নারীর বিছানায় আনন্দ করছিল, সে সময় সুমনা নিজের বাচ্চাদের হোমওয়ার্ক করাতে, স্বামীর পছন্দের রান্না করতে ব্যস্ত ছিল। জহিরের পরিবর্তনগুলো অবশ্য সুমনার চোখে আগেই পড়েছিল। কম ঝগড়া হয়নি এসব নিয়ে। রাতের পর রাত সুমনা কান্না করত, কিন্তু তার এসব বিরক্ত লাগত। তার কাছে তার মানসিক শান্তির জায়গা ছিল রিতা। ধীরে ধীরে রিতার সাথে সম্পর্ক গভীর হতে লাগলো। তারপর শুরু হলো বিদেশ ভ্রমণ। বাসায় যে বউ বাচ্চা আছে নিমিষেই ভুলে গেল সে। রিতার চিকন ফিগার, সুন্দর চেহারা, মন ভুলানো কথা সবকিছুতে যেন পাকাপাকিভাবে আটকে গেল জহির। সুমনাকে আর নিজের যোগ্য মনে হতো না। সুমনা অনেক চেষ্টা করেছে জহিরকে ফিরিয়ে আনার, কিন্তু ব্যর্থ হয়েছে। জহিরের চোখে সুখ মানেই রিতা। রিতাকে ছাড়া তার ইদানিং নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কেমন যেন আদরে বাচ্চা মেয়ে একটা। আর নিজের ঘর সংসার, স্ত্রী, সন্তানকে আজব মনে হতো। তাই তো ধীরে ধীরে বাসায় আসাও কমিয়ে দিল। জহির চলে গিয়েছে। সুমনা জানে জহিরের ঠিকানা এখন রিতা। রিতা যখন শুনবে সুমনা ডিভোর্স দিতে চায় না, নির্ঘাত অভিমান করবে। জহিরও আদর করে দামে গিফট দিয়ে সে অভিমান ভাঙাবে। কিন্তু সুমনা এও জানে জহির তার কথা ফেরাবে না। রিতা অবশ্য আত্মহত্যার নাটকও করতে পারে, কিন্তু জহির তাকে কোনো না কোনোভাবে মানিয়ে নেবেই। জহির আর সুমনার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। জহির ছোট্ট একটি চাকরি করত, বেতন কম, অভাবের সংসার। সেই অভাবের সংসারটাকে আপন করে নিল সুমনা। তারপর ধীরে ধীরে জহিরের বেতন বাড়ল, পরিবর্তন হলো অবস্থানে। দুটি সন্তান আসলো কোল জোরে।
কত পরিকল্পনা তাদের এই দুই সন্তানকে নিয়ে। কিন্তু ধীরে ধীরে সুমনা লক্ষ্য করলো জহির পরিবর্তন হচ্ছে। আগে যে মানুষটা অফিস করে তাড়াতাড়ি বাসায় ফিরত, সে আজকাল দেরি করছে। মাঝে মাঝে বাহির থেকে রাতের খাবার খেয়ে আসছে। যে মানুষটা আগে বাচ্চাদের মুখ না দেখে ঘুমাতে পারত না, সেই মানুষটা এখন দিব্যি 1 সপ্তাহ বাচ্চাদের মুখ না দেখে কাটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে অফিসিয়াল ট্যুরের নামে শুরু হলো জহিরের বাহিরে রাত কাটানো। 1 সপ্তাহ 2 সপ্তাহ গায়েব থাকতো সে। এমনকি সুমনা আর জহিরের মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও ছিল না। বাসায় এসে জহির হয় ঘুমিয়ে পড়তো, আর না হয় ফোনে ব্যস্ত থাকতো। একদিন সুমনা সুযোগ বুঝে জহিরের ফোন হাতে নেয়। এরপর ভালোভাবে বুঝে যায় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এসেছে। এমনকি রীতা জহিরের কাছে সুমনা আর জহিরের দাম্পত্য জীবনেরও জবাবদিহিতা চেত। একটি মেসেজ এমন ছিল যেখানে রীতা লিখেছে, তুমি কি আজ সুমনার সাথে শারীরিক সম্পর্ক করেছ? শোনো জহির, তুমি যদি ওকে স্পর্শ করো আমি কিন্তু সুসাইড করব। আমি তোমাকে কারোর সাথে সহ্য করতে পারি না জহির। তুমি জানো তুমি পুরোটাই আমার। না জান, আমি ওকে স্পর্শ করিনি। বিশ্বাস না হলে ভিডিও কল দিই। আমি পুরোটাই তোমার, কথা দিচ্ছি। জহির আর রিতার মেসেজগুলো পড়ে সুমনার গা গুলিয়ে এসেছিল। এই মানুষটার সাথে তার 12টা বছরের সংসার, কি করে পারল এভাবে প্রতারণা করতে? তাদের সম্পর্ক কি এতটাই ভঙ্গুর যে তাদের দাম্পত্য জীবনে আরেক নারী নাক গলাচ্ছে? এরপর এই বিষয় নিয়ে জহির আর সুমনা নিয়মিত ঝগড়া হতো। সুমনা কত জহিরের পা ধরে কেঁদেছে তার হিসেব নেই। নিজের সংসার বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। শেষে সুমনা একেবারে নীরব হয়ে যায়। অপেক্ষায় থাকে জহির শেষ পর্যন্ত কাকে বেছে নেবে। সুমনা আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি যেদিন থেকে চুপ হয়েছি জহির, সেদিন থেকে তোমার নাম ধ্বংসের খাতায় লেখা হয়ে গেছে। অপেক্ষা শুধু সময়ের। আমাকে অবলা ভেবে বড্ড বেশি ভুল করে ফেলেছ। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক নীরব। জহির বাসায় ফেরেনি। সুমনা অপেক্ষা করেনি। ভোরে উঠে বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করছিল সে। মেয়েটা 7 বছরের মাইশা হঠাৎ জিজ্ঞেস করলো, মা, বাবা কি আবার অফিস ট্যুরে গেছে? সুমনা কয়েক সেকেন্ড চুপ থেকে মুচকি হাসল। হ্যাঁ মা, অফিসের কাজ আছে। মিথ্যা বলাটা এখন তার অভ্যাস হয়ে গেছে। কারণ সত্যি বলার মতো বয়স এখনো হয়নি তার সন্তানদের। ছেলে আয়ান চুপচাপ টেবিলে বসেছিল। 12 বছরের ছেলেটা অনেক কিছুই বুঝতে শিখেছে। হঠাৎ সে নিচু গলায় বলল, বাবা কি আর আমাদের সাথে থাকবে না? সুমনার হাত থেমে গেল। কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দিতে গেলে বুকের ভেতরটা ছিঁড়ে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে ছেলের মাথায় হাত রাখল সে। মানুষ কখনো কখনো খুব দূরে চলে যায় বাবা, কিন্তু তাই বলে সম্পর্ক শেষ হয়ে যায় না। আয়ান আর কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে সুমনা নিজের ঘরে এসে দরজা বন্ধ করল। আজ অনেকদিন পর আলমারির নিচে রাখা পুরনো ডায়েরিটা বের করল সে। পাতাগুলো হলদেটে হয়ে গেছে। প্রথম পাতায় বড় করে লেখা, জহির আর সুমনার ছোট্ট পৃথিবী। একটা ছবি পড়ে গেল ভেতর থেকে। ছবিটায় জহির তার কাঁধে মাথা রেখে হাসছে। সেই হাসিতে কোনো ভান ছিল না। একসময় এই মানুষটাই তাকে বলেছিল, তুমি ছাড়া আমি বাঁচব না সুমনা। মানুষের কথাগুলো সময়ের সাথে কত সহজেই বদলে যায়। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রীতা কলিং। সুমনা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল রিসিভ করলো। ওপাশ থেকে মিষ্টি গলায় রীতা বলল, আপু, কেমন আছেন? সুমনা ঠান্ডা গলায় উত্তর দিল, ভালো। তুমি? আসলে একটা কথা বলার ছিল। বলো। রীতা একটু থেমে বলল, আপু, আপনি তো জানেন জহির আমাকে অনেক ভালোবাসে। আমরা বিয়ে করতে চাই। আপনি যদি ডিভোর্সটা দিয়ে দিতেন তাহলে সবার জন্য সহজ হতো। সুমনার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটল। সহজ? কার জন্য সহজ রীতা? তোমার জন্য, নাকি সেই পুরুষটার জন্য যে 12 বছরের সংসার ভেঙে নতুন প্রেমের সুখ খুঁজছে? রীতা চুপ। সুমনা আবার বলল, শোনো, আমি তোমাদের আটকাচ্ছি না, তোমরা সুখে থাকো। কিন্তু একটা জিনিস মনে রেখো, অন্যের কান্নার উপর দাঁড়িয়ে বানানো সুখ খুব বেশি দিন টেকে না। আপু, আপনি আমাকে ভুল বুঝছেন। না রীতা, আমি তোমাকে খুব ভালো করেই বুঝেছি। বলেই ফোন কেটে দিল সুমনা। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে জল ছিল না। কারণ অতিরিক্ত কষ্ট মানুষকে একসময় পাথর বানিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় জহির বাসায় এলো। তার মুখ গম্ভীর। ঘরে ঢুকে বলল, তুমি রীতাকে কি বলেছ? সুমনা সোফায় বসে শান্তভাবে চা খাচ্ছিল। সত্যি কথা বলেছি। তুমি ওকে ইনসাল্ট করেছ। ও, তাহলে এখন তোমার প্রেমিকার সম্মান রক্ষা করাটাই তোমার দায়িত্ব? জহির রাগে গলা উঁচু করল। সুমনা, সীমা ছাড়িয়ে যেও না। সুমনা ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখল।
তারপর জহিরের চোখের দিকে তাকিয়ে বলল, সীমা তো তুমি অনেক আগেই পার হয়ে গেছো জহির। আমি শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পতন দেখছি। কথাটা শুনে জহির থমকে গেল। কেন জানি আজ সুমনাকে অন্যরকম লাগছে তার। আগের মতো কান্নাকাটি নেই, অনুরোধ নেই, ভাঙা গলায় ভালোবাসা ধরে রাখার চেষ্টা নেই, বরং ভয়ঙ্কর শান্ত। আর এই শান্ত মানুষগুলোকে সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত। সেদিন রাতে জহির আবার বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় একবারও বাচ্চাদের ঘরে উকি দিল না। মাইশা দরজার ফাঁক দিয়ে বাবার চলে যাওয়া দেখছিল। ছোট্ট মেয়েটা ধীরে ধীরে এসে মায়ের পাশে দাঁড়ালো। মা, বাবা কি আমাদের আর ভালোবাসে না? প্রশ্নটা শুনে সুমনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মেয়েকে কোলে টেনে নিয়ে কপালে চুমু খেল। সব বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসি মা। তাহলে বাবা আমাদের সাথে থাকে না কেন? সুমনা এবার উত্তর দিতে পারল না। কারণ কিছু সত্যি থাকে যেগুলো শিশুদের বোঝানোর ভাষা পৃথিবীতে নেই। রাত গভীর হলে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সুমনা বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে চাঁদ উঠেছে। একসময় এই চাঁদ দেখে জহির তাকে বলতো, তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আজ সেই মানুষটাই অন্য কারো আকাশে আলো খুঁজে পেয়েছে। হঠাৎ ফোনে মেসেজ এলো। জহির লিখেছে, আমি আজ ফিরব না। সুমনা শুধু রিপ্লাই দিল, ঠিক আছে। একটা সময় ছিল এই একটা মেসেজ দেখিয়ে সে সারা রাত কাঁদত। আজ আর কাঁদে না, কারণ কান্নারও একটা সীমা আছে। পরদিন সকালে সুমনা ব্যাংকে গেল। নিজের কিছু গয়না আর সঞ্চয়ের কাগজপত্র নিয়ে বসেছিল ম্যানেজারের সামনে। ম্যানেজার অবাক হয়ে বললেন, ম্যাডাম, আপনি কি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান? সুমনা শান্ত গলায় বলল, হ্যাঁ, অনেকদিন নিজের জন্য কিছু করা হয়নি, এবার করতে চাই। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালো সে। নিজেকে দেখে নিজেই চমকে উঠল। চোখের নিচে কালি, চুল এলোমেলো, মুখে ক্লান্তি। এই মেয়েটাই একসময় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরীদের একজন ছিল। জহির তাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিল। সুমনা ধীরে ধীরে নিজের চুল ঠিক করল। তারপর আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি হারিয়ে যাওনি সুমনা। তুমি শুধু ভুল মানুষকে নিজের সবটুকু দিয়ে ফেলেছিলে। ওদিকে রিতার বাসায় বসে জহির বিরক্ত মুখে ফোন স্ক্রল করছিল। রিতা তার পাশে বসে অভিমানী গলায় বলল, তুমি এখনো সুমনাকে ডিভোর্স দিতে পারলে না? জহির দীর্ঘশ্বাস ফেলল। ও দিতে চায় না, তুমি জোর করো। সবকিছু এত সহজ না রিতা, বাচ্চা আছে আমাদের। রিতা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। তোমার সমস্যা কি জানো? তুমি এখনো পুরোপুরি আমাকে নিজের করতে পারোনি। জহির চুপ করে রইল। রিতা আবার বলল, আমি তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না। জহির এবার তার হাত ধরে বলল, প্লিজ রিতা, ড্রামা করো না। রিতা হাত সরিয়ে নিল। হ্যাঁ, এখন আমার সবকিছুই তোমার কাছে ড্রামা লাগে, আগে তো এমন ছিলে না। জহির হঠাৎ খেয়াল করলো এই কথাগুলো একসময় সুমনা বলতো, ঠিক একইভাবে, একই অভিযোগ, একই অভিমান। কেন যে মাথাটা হঠাৎ ভারী লাগতে শুরু করলো তার। সেদিন রাতে জহির বাসায় ফিরল অনেকদিন পর। ডাইনিং টেবিলে খাবার ঢাকা দেওয়া, বাচ্চারা ঘুমিয়ে গেছে। সুমনা ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। জহির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছো? কাজ? কিসের কাজ? অনলাইন বুটিক খুলছি। জহির ভ্রু কুঁচকাল। হঠাৎ সুমনা চোখ না তুলে বলল, সবসময় অন্যের উপর নির্ভর করে বাঁচতে নেই। কখন কোন মানুষ বদলে যায় তা বলা যায় না। কথাটা শুনে জহিরের বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি আমাকে ঘৃণা করো? সুমনা এবার ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। না জহির, ঘৃণা করার জন্য ভালোবাসা লাগে। সেই অনুভূতিটা অনেক আগেই মরে গেছে। জহির নির্বাক হয়ে গেল, কারণ সেই প্রথমবার সে অনুভব করলো সুমনা সত্যি তাকে ছেড়ে বেরিয়ে আসছে। আর মানুষ যখন চুপচাপ সরে যেতে শুরু করে, তখন তাকে আর ধরে রাখা যায় না। দিনগুলো দ্রুত বদলাতে লাগলো। সুমনা এখন আগের মতো সারাদিন কান্না করে না, বরং ব্যস্ত থাকে। নিজের অনলাইন বুটিক নিয়ে কাজ করছে, পুরনো পরিচিতদের সাথে যোগাযোগ করছে, নতুন ডিজাইন বানাচ্ছে। এমনকি অনেকদিন পর আবার নিজের যত্ন নিতে শুরু করেছে। মাইশা একদিন অবাক হয়ে বলল, মা, তুমি আজ এত সুন্দর লাগছে কেন? সুমনা হেসে মেয়ের নাক টেনে দিল, কারণ তোমার মা আবার নিজের মতো বাঁচতে শিখছে। দূর থেকে কথাটা শুনে জহির থমকে দাঁড়ালো। কেন জানি বুকের ভেতরটা অদ্ভুত শূন্য লাগলো তার। একসময়ে মেয়েটা শুধু তাকে ঘিরেই বাঁচত। আজ সে নিজের পৃথিবী তৈরি করছে, আর সেখানে জহিরের জায়গা যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। অফিসেও এখন জহিরের মন বসে না। আগে রিতাকে দেখলেই বুক ধড়ফড় করত, এখন প্রায়ই ক্লান্ত লাগে। কারণ রিতা দিন দিন অদ্ভুত রকম অধিকার দেখাতে শুরু করেছে। একদিন লাঞ্চ টাইমে রিতা হঠাৎ জহিরের ফোন কেড়ে নিয়ে চেক করতে লাগলো। জহির বিরক্ত হয়ে বলল, কি করছো?
দেখছি তোমার বউ মেসেজ দিয়েছে কিনা। রিতা, এটা বাড়াবাড়ি। আমি বাড়াবাড়ি করছি? তুমি এখন ওই বাসায় যাও কেন? কারণ ওখানে আমার সন্তান থাকে। রিতা ঠান্ডা গলায় বলল, তোমার সন্তানদের দায়িত্ব নিতে পারো, কিন্তু তোমার স্ত্রীকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? জহির চুপ হয়ে গেল। হঠাৎ তার মাথায় ভেসে উঠল, একসময় সুমনাও ঠিক এভাবেই তাকে জিজ্ঞেস করত, তুমি আমাকে সময় দাও না কেন? তখন বিরক্ত লাগতো। আজ একই আচরণ রিতার কাছ থেকে পেয়ে দম বন্ধ লাগছে। সেদিন রাতে বাসায় ফিরে জহির দেখল সুমনা বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। তার মুখে হাসি। অনেকদিন পর এমন প্রাণখোলা হাসি দেখল সে। জহিরের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ফোন কেটে দিতেই সে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে? সুমনা অবাক হয়ে তাকালো। কেন? এমনি জানতে চাইলাম। আমার কলেজের বান্ধবী ছিল। জহির অদ্ভুত স্বস্তি পেল, কিন্তু পর মুহূর্তেই নিজের উপর রাগ হলো। সে কেন স্বস্তি পেল? তার তো এখন রিতা আছে। তাহলে সুমনার জীবনে কে এলো বা গেল, তাতে তার কি? রাতে ঘুম আসছিল না জহিরের। পাশের গেস্ট রুমে সুমনা ঘুমাচ্ছে। একসময়ে মানুষটাকে ছাড়া এক রাতও কাটাতে পারত না সে। আজ কত দূরত্ব। হঠাৎ মনে পড়ে গেল একটা পুরনো রাতের কথা। বিয়ের পর প্রথম বৃষ্টির রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। সুমনা ভয় পেয়ে তার বুকে মুখ লুকিয়ে বলেছিল, আমাকে কখনো ছেড়ে যেও না। জহির তখন হেসে বলেছিল, মরে গেলেও না। চোখ বন্ধ করতে বুকের ভেতর কেমন ব্যথা উঠল। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজে ভেঙে ফেলে। পরদিন সকালে জহির ঘুম থেকে উঠে অদ্ভুত একটা দৃশ্য দেখল। ডাইনিং টেবিলে আয়ান বসে আছে, সামনে স্কুল ব্যাগ, কিন্তু মুখ গম্ভীর। জহির এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা? আয়ান তাকালো না পর্যন্ত। কিছু না। স্কুলে যাবে না? যাব। জহির ছেলের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি বাবার উপর রাগ করেছ? আয়ান এবার ধীরে ধীরে তাকালো। তার চোখে জমে থাকা কষ্ট স্পষ্ট। তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? প্রশ্নটা শুনে জহির থমকে গেল। কে বলেছে? কেউ না, কিন্তু আমি বুঝি। জহিরের গলা শুকিয়ে এলো। আয়ান নিচু স্বরে আবার বলল, বাবা, তুমি আগে আমাদের সাথে খেলতে, এখন কেন থাকো না? জহির উত্তর খুঁজে পেল না। কারণ সত্যিটা হলো, সে সত্যি আর সময় দেয় না। রিতার সাথে ব্যস্ত থাকতে থাকতে নিজের সন্তানদের শৈশবটাই মিস করে ফেলছে। সেদিন অফিসে গিয়ে জহির জানতে পারল কোম্পানির নতুন প্রজেক্টের দায়িত্ব অন্য একজনকে দেওয়া হয়েছে। সে অবাক হয়ে বসের রুমে গেল। স্যার, প্রজেক্টটা তো আমাকে দেওয়ার কথা ছিল। বস গম্ভীর গলায় বললেন, তোমার পারফরমেন্স আগের মতো নেই জহির। তুমি আগের মতো ফোকাসড নও। কথাটা শুনে মাথা নিচু হয়ে গেল তার। একসময় সে অফিসের সবচেয়ে দায়িত্ববান কর্মীদের একজন ছিল। আজ ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলা তার ক্যারিয়ারেও প্রভাব ফেলছে। ওদিকে সুমনার বুটিকের কাজ ভালোই এগোচ্ছে। প্রথম লাইভ সেলেই বেশ কিছু অর্ডার এসেছে। বাচ্চারা খুশিতে লাফাচ্ছে। মাইশা জড়িয়ে ধরে বলল, মা, তুমি তো এখন বিজনেসম্যান। সুমনা হেসে ফেলল। অনেকদিন পর তার হাসিটা সত্যিকারের লাগছে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকা জহিরকে দেখতে পেল সে। জহির কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমাকে আজকাল অনেক বদলে গেছে মনে হয়। সুমনা শান্তভাবে উত্তর দিল, মানুষ বদলায় জহির। কেউ কষ্ট দিয়ে বদলায়, কেউ কষ্ট পেয়ে। জহিরের বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ সে বুঝতে পারছে, যে মেয়েটাকে সে অবহেলা করেছে বছরের পর বছর, সেই মেয়েটাই এখন আর নাগালের বাইরে চলে গেছে। সেদিন রাতে রিতা ভিডিও কলে রাগারাগি করছিল, তুমি আজ আবার ওই বাসায়? হ্যাঁ। তুমি কি আবার সুমনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ? জহির বিরক্ত হয়ে বলল, সবকিছু নিয়ে সন্দেহ করো না। রিতা ঠোঁট কামড়ে বলল, আমি শুধু তোমাকে হারাতে চাই না। জহির হঠাৎ চুপ হয়ে গেল। কারণ একটা সময় ঠিক একই ভয় সুমনার চোখেও দেখেছিল সে। আর আজ বুঝতে পারছে, যে সম্পর্ক বিশ্বাস কেড়ে নেয়, সেই সম্পর্ক কখনো শান্তি দেয় না। দিন যত যাচ্ছে জহির তত অস্থির হয়ে উঠছে। রিতার সাথে থাকলেও শান্তি লাগে না। বাসায় এলেও অদ্ভুত অপরাধবোধ কাজ করে। কিন্তু সবচেয়ে বেশি যেটা তাকে কষ্ট দিচ্ছে, সেটা হলো সুমনার পরিবর্তন। আগে সে বাসায় ফিরলেই সুমনা দৌড়ে পানি এনে দিত, খাবার গরম করত, হাজার অভিমান থাকলেও পাশে বসে কথা বলার চেষ্টা করত। এখন এখন সুমনা যেন নিজের আলাদা একটা পৃথিবী বানিয়ে ফেলেছে, যেখানে জহিরের প্রয়োজন নেই। সেদিন রাতে জহির বাসায় ফিরতে দেখল ড্রয়িং রুমে কয়েকজন মহিলা বসে আছে। সুমনা তাদের নতুন কালেকশনের শাড়ি দেখাচ্ছে। তার মুখে আত্মবিশ্বাসী হাসি। জহির দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। একসময় এই মেয়েটা শুধু জহিরের স্ত্রী পরিচয়ে পরিচিত ছিল, আর আজ সে নিজের পরিচয় তৈরি করছে। মহিলারা চলে যাওয়ার পর জহির ধীরে ধীরে বলল,
তোমার বিজনেস তো ভালোই চলছে। আলহামদুলিল্লাহ। আমাকে তো কখনো বলনি তুমি এত কিছু পারো। সুমনা হালকা হাসল। তুমি কখনো জানার চেষ্টাই করনি। কথাটা সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো জহিরের। ওদিকে রিতা দিন দিন আরো অধৈর্য হয়ে উঠছে। এক সন্ধ্যায় সে সরাসরি বলল, জহির, আমি আর এভাবে থাকতে পারবো না। মানে, আমি চাই তুমি এই মাসের মধ্যে ডিভোর্স ফাইনাল করো। জহির ক্লান্ত গলায় বলল, আমি তো বলেছি সুমনা রাজি না। রিতা রেগে গিয়ে বলল, তাহলে জোর করো, কোর্টে যাও। সবকিছু এত সহজ না রিতা। তোমার সমস্যা কি জানো? তুমি এখনো তোমার ফ্যামিলিকে ছাড়তে পারোনি। জহির মাথা চেপে ধরল। প্রতিদিন একই কথা শুনতে শুনতে সে ক্লান্ত। একসময় রিতার সাথে কথা বললেই শান্তি লাগত। আজ সেই কথাগুলোই তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন গভীর রাতে জহির পানি খেতে উঠে দেখল বারান্দায় দাঁড়িয়ে সুমনা কাছে। নিঃশব্দ কান্না। জহিরের বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, সুমনা। সুমনা চোখ মুছে পিছনে তাকালো। কিছু বলবে? তুমি কাঁদছো কেন? সুমনা কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে ফেলল। একটা ভাঙ্গা হাসি। সব কান্নার কারণ বলা যায় না জহির। জহিরের ভীষণ ইচ্ছে করছিল তাকে জড়িয়ে ধরতে, বলতে, আমি ভুল করেছি। কিন্তু সে কিছুই বলতে পারল না। কারণ কিছু দূরত্ব তৈরি হওয়ার পর মানুষ আর সহজে কাছে আসতে পারে না। পরদিন সকালে জহিরের ফোনে একটি ছবি আসে। রিতা পাঠিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তার হাতে স্যালাইনের ক্যানোলা। নিচে লেখা, তুমি যদি আমাকে না পাও আমি বাঁচব না। জহির বিরক্ত হয়ে ফোন করলো, এগুলো কি শুরু করেছো রিতা? ওপাশ থেকে কান্নার শব্দ। তুমি আমাকে সময় দিচ্ছ না। আমি অফিসে আছি। তুমি বদলে গেছো জহির। জহির কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো। ফোন কেটে দিয়েও অদ্ভুত ক্লান্ত লাগছিল তার। সে হঠাৎ খেয়াল করলো এখন আর রিতার কান্না শুনে বুক কাঁপে না, বরং দম বন্ধ লাগে। সেদিন অফিস শেষে হঠাৎ বাসায় ফিরল জহির। দরজা খুলতে ভেতর থেকে হাসির শব্দ এলো। ড্রয়িং রুমে আয়ান, মাইশা আর সুমনা মিলে পিৎজা খাচ্ছে। তিনজনই হাসছে। জহির দরজায় দাঁড়িয়ে রইল। কেন জানি বুকের ভেতর হালকা ব্যথা উঠল। এই হাসিগুলোর মাঝখানে একসময় সেও ছিল। এখন সে যেন বাইরের কেউ। মাইশা বাবাকে দেখে দৌড়ে এলো, বাবা, আমরা পিৎজা পার্টি করছি। জহির মেয়েকে কোলে নিল। অনেকদিন পর মেয়েটাকে জড়িয়ে ধরতেই বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারছে যে পরিবারটাকে সে অবহেলা করেছে, সেই পরিবারটাই আসলে তার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। রাতে খাওয়ার সময় জহির হঠাৎ বলল, আজ অনেকদিন পর ভালো লাগলো। সুমনা খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করলো, কি ভালো লাগলো? এভাবে সবাই একসাথে বসে থাকা। সুমনা কিছু বলল না, কারণ এই মানুষটাই তো একসময় এই টেবিলে বসতেই চাইতো না। খাওয়ার পর আয়ান হঠাৎ বলল, বাবা, আগামী সপ্তাহে আমার স্কুলে ফাদার্স ডে প্রোগ্রাম। জহির মাথা তুলল। ও আচ্ছা। আয়ান নিচু গলায় বলল, তুমি আসবে? প্রশ্নটার মধ্যে লুকানো ভয়টা স্পষ্ট ছিল। জহিরের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ছেলের মাথায় হাত রেখে বলল, আসবো বাবা। আয়ানের মুখে ছোট্ট হাসি ফুটে উঠল। দূর থেকে সে হাসি দেখে সুমনার চোখ ভিজে এলো। কারণ সে জানে একজন সন্তানের কাছে তার বাবাই পুরো পৃথিবী। সেদিন রাতে জহির নিজের ঘরে একা বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল আলমারির উপর রাখা একটা পুরনো অ্যালবামের দিকে। সে অ্যালবাম খুলতে বেরিয়ে এলো তাদের পুরনো ছবিগুলো। সুমনার হাসি মাখা মুখ, তাদের প্রথম বাসা, আয়ানের জন্মদিন, মাইশার প্রথম হাঁটা। প্রতিটা ছবিতে একটা জিনিস স্পষ্ট। সুমনার চোখে তখন শুধু জহির ছিল। আর আজ, আজ সেই চোখে আর কোনো দাবি নেই, শুধু নীরবতা। আর এই নীরবতায় ধীরে ধীরে জহিরকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। ফাদার্স ডে প্রোগ্রামের দিন সকাল থেকে আয়ান ভীষণ উত্তেজিত। স্কুল ড্রেস পরে বারবার জিজ্ঞেস করছে, বাবা ঠিক আসবে তো মা? সুমনা ছেলের চুল ঠিক করতে করতে মৃদু হাসল। তোমার বাবা কথা দিয়েছে, নিশ্চয়ই আসবে। কিন্তু তার নিজের মনে ভয় ছিল। কারণ জহির এখন আর আগের মতো নেই। সে প্রতিশ্রুতি ভাঙতে শিখে গেছে। অফিসে বসেও আজ জহিরের মন অস্থির। ঠিক তখনই রিতার কল। আজ বিকেলে শপিংয়ে যাব, মনে আছে তো? জহির কপালে হাত রাখল। আজ আয়নের স্কুলে প্রোগ্রাম আছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ঠান্ডা গলায় রিতা বলল, তাহলে তুমি আবার ওদেরই বেছে নিচ্ছ? রিতা, ও আমার ছেলে। আর আমি কি? জহির ক্লান্ত স্বরে বলল, প্লিজ ড্রামা করো না। রিতা এবার চিৎকার করে উঠল, তুমি বদলে গেছ। আগে আমার জন্য সবকিছু ছেড়ে দিতে। কথাটা শুনে জহির হঠাৎ থেমে গেল। হ্যাঁ, সে সত্যি একসময় সবকিছু ছেড়ে দিত। স্ত্রী, সন্তান, সংসার, সবকিছুর ওপরে ছিল রিতা। কিন্তু আজ কেন যেন নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। বিকেলে জহির স্কুলে পৌঁছাতে আয়ান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি আসবে।
ছেলের চোখের সে আনন্দ দেখে বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল জহিরের। প্রোগ্রামে বাবা ছেলের ছোট্ট একটা গেম ছিল। আয়ান হাসতে হাসতে বলল, বাবা, তুমি হারলে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে। অনেকদিন পর জহির প্রাণ খুলে হাসল। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সুমনা। তার চোখ ভিজে উঠল। এই মানুষটাই তো একসময় এমন ছিল, পরিবার নিয়ে যার পৃথিবী ছিল। তাহলে কোথায় হারিয়ে গেল সে? প্রোগ্রাম শেষে আয়ানের স্কুল টিচার সুমনাকে আলাদা করে বললেন, ম্যাম, আয়ান আগের কয়েক মাস খুব চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু আজও কি অনেক খুশি লাগছে। সুমনের বুকটা মোচড় দিয়ে উঠল। একজন সন্তানের সুখ কত সহজ, শুধু বাবার একটু সময়। সেদিন রাতে বাসায় ফিরে জহির অনেকক্ষণ বাচ্চাদের সাথে সময় কাটালো। মাইশা ঘুমিয়ে যাওয়ার আগে বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আজ বাসায় থাকো প্লিজ। জহির মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা। দূর থেকে দৃশ্যটা দেখিয়ে সুমনার বুক কেঁপে উঠল, কিন্তু সে জানে এই শান্তি খুব ভঙ্গুর, কারণ ঝড় এখনো থামেনি। পরদিন সকালে ঝড়টা এলো। রিতা সরাসরি অফিসে গিয়ে জহিরের সামনে দাঁড়ালো। তার চোখ লাল। তুমি কাল আমার ফোন ধরনি কেন? জহির বিরক্ত হয়ে চারপাশে তাকালো। সহকর্মীরা ইতিমধ্যেই তাকাতে শুরু করেছে। রিতা, অফিসে এসব করো না। আমি কি ভুল বলছি? তুমি পুরো রাত তোমার বইয়ের বাসায় ছিলে। জহির দাঁত চেপে বলল, লোয়ার ইউর ভয়েস। রিতা হেসে ফেলল, একটা তিক্ত হাসি। তোমার এখন লজ্জা লাগছে? যখন আমার জন্য স্ত্রীকে কাঁদিয়েছ তখন লাগেনি? কথাটা শুনে জহির স্তব্ধ হয়ে গেল। সহকর্মীদের সামনে প্রথমবার নিজের কাজগুলো এত নোংরা লাগলো তার। সেদিন অফিস শেষে জহির একা গাড়ি চালাচ্ছিল। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, যখন আমার জন্য স্ত্রীকে কাঁদিয়েছ। হ্যাঁ, সে কাঁদিয়েছে একটা মেয়েকে, যে নিজের পুরো জীবন তাকে ঘিরে গড়ে তুলেছিল। হঠাৎ মনে পড়ে গেল, সুমনা একবার কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি একদিন বুঝবে জহির, বিশ্বাস ভাঙার কষ্ট কতটা ভয়ঙ্কর। তখন সে পাত্তা দেয়নি, আজ বুঝছে। বাসায় ফিরতে দেখল সুমনা রান্নাঘরে ব্যস্ত। জহির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তুমি কি কখনো আমাকে অভিশাপ দিয়েছ? সুমনা অবাক হয়ে তাকালো। হঠাৎ এই প্রশ্ন? এমনি। সুমনা কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, না, আমি শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছি। কথাটা শুনে জহিরের বুকটা হঠাৎ কেঁপে উঠল, কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দীর্ঘশ্বাস হয়তো একজন কষ্ট পাওয়া মানুষের নীরব দোয়া। রাতে জহির ঘুমাতে পারছিল না। পাশের ঘর থেকে মাইশার হাসির শব্দ আসছে। সুমনা গল্প বলছে। একসময় এই দৃশ্যগুলো তার কাছে বিরক্তিকর লাগতো। আজ সেই শব্দগুলোই শান্তি দিচ্ছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। রিতা। কয়েকবার বেজেই থেমে গেল, আবার বাজলো। জহির দীর্ঘশ্বাস ফেলে ফোনটা সাইলেন্ট করে দিল। প্রথমবার। আর ঠিক তখনই সে বুঝল, যে সম্পর্কের জন্য যে নিজের সংসার ভাঙতে চেয়েছিল, সেই সম্পর্কটা এখন তার কাছে বোঝা হয়ে যাচ্ছে। দিন কয়েক ধরে জহির চেষ্টা করছে বাসায় একটু বেশি সময় দিতে। বাচ্চাদের সাথে বসে খাওয়া, আয়ানের পড়া দেখা, মাইশাকে গল্প শোনানো, সবকিছু যেন নতুন করে শিখছে সে। কিন্তু সুমনা, সে এখনো আগের মতোই শান্ত। না কোনো অভিযোগ, না কোনো আশা। এই নির্লিপ্ততাই জহিরকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মাইশা ভয় পেয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমার ভয় করছে। জহির মেয়েকে কোলে নিয়ে হাসল। আরে পাগলি, আমি তো আছি। কথাটা বলেই সে হঠাৎ থেমে গেল। একসময় ঠিক একইভাবে সুমনাও তাকে আঁকড়ে ধরত, আর সে বলতো, আমি তো আছি। কিন্তু কি সত্যি কি ছিল? যখন সুমনা রাতের পর রাত একা কেঁদেছে, তখন তো সে অন্য নারীর বাহুতে ব্যস্ত ছিল। হঠাৎ বুকের ভেতর তীব্র অপরাধবোধ জমে উঠল। সেদিন গভীর রাতে জহির পানি খেতে গিয়ে দেখল সুমনা সোফায় বসে আছে, চোখ দুটো লাল। জহির ধীরে ধীরে এগিয়ে গেল। ঘুমাওনি? ঘুম আসছে না। কিছুক্ষণ নীরবতা। তারপর জহির নিচু গলায় বলল, আমি যদি সব ঠিক করতে চাই? খুব দেরি হয়ে গেছে। সুমনা ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখে কোনো রাগ নেই, শুধু ক্লান্তি। ভাঙা কাঠজোড়া লাগানো যায় জহির, কিন্তু দাগ থেকেই যায়। জহির গলা শুকিয়ে এলো। আমি ভুল করেছি সুমনা? সুমনা হালকা হাসল। শুধু ভুল? এই একটা প্রশ্নই যেন জহিরকে ভেতর থেকে ভেঙে দিল। কারণ সে জানে, এটা শুধু ভুল ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতা। পরদিন সকালে রিতা হঠাৎ বাসার সামনে এসে দাঁড়ালো। সুমনা দরজা খুলতেই রিতা ভেতরে ঢুকে বলল, আমি জহিরের সাথে কথা বলতে এসেছি। সুমনা শান্তভাবে সরে দাঁড়ালো। ভেতরে আসো। জহির ড্রয়িং রুমে এসে রিতাকে দেখে হতবাক। তুমি এখানে কেন? রিতা কাপা গলায় বলল, কারণ তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। জহির বিরক্ত হয়ে বলল, এখানে সিন ক্রিয়েট করো না। রিতার চোখ ভিজে বলল, তুমি কি আবার তোমার পরিবারের কাছে ফিরে যাচ্ছ? জহির চুপ। তার এই নীরবতায় উত্তর হয়ে গেল।
রিতা হঠাৎ হেসে ফেলল, একটা কষ্টের হাসি। জানো জহির, যেদিন তুমি নিজের স্ত্রীকে ঠকিয়ে আমার কাছে এসেছিলে, সেদিনই বোঝা উচিত ছিল একদিন আমাকেও এভাবে ফেলে যেতে পারবে। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, কারণ সত্যি কথাগুলো সবসময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। রিতা চলে যাওয়ার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। জহির মাথা নিচু করে সোফায় বসেছিল। সুমনা ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। হঠাৎ জহির ডেকে উঠল, সুমনা। সে থামল। হুম। জহির অনেক কষ্টে বলল, তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো। সুমনা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঘৃণা করার শক্তিটুকু আর নেই জহির। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল তার বুকে। সেদিন রাতে জহির অনেকক্ষণ আয়ানের ঘরের সামনে দাঁড়িয়েছিল। ছেলেটা ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যেও বাবার হাত শক্ত করে ধরে আছে। জহিরের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছে যে সন্তানগুলো তার জন্য অপেক্ষা করেছে দিনের পর দিন, সে তাদেরই সবচেয়ে বেশি অবহেলা করেছে। পরদিন অফিসে গিয়ে জহির শুনল রিতা চাকরি ছেড়ে দিয়েছে। খবরটা শুনে বুকের ভেতর হঠাৎ শূন্যতা লাগলো। যতই হোক, একসময় সে সত্যি রিতাকে ভালোবেসেছিল। হয়তো সেটা ভালোবাসা ছিল না, মোহ ছিল, কিন্তু সেই মোহের জন্য নিজের পুরো জীবনটাকে নষ্ট করে ফেলেছে। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে জহির দেখল সুমনা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। বাতাসে তার চুল উড়ছে। কতদিন পরে মেয়েটাকে এত শান্ত লাগছে। জহির ধীরে ধীরে পাশে গিয়ে দাঁড়ালো। তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? সুমনা আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, ক্ষমা হয়তো একদিন করতে পারবো, কারণ বুক ভরা রাগ নিয়ে বাঁচতে চায় না, কিন্তু ভুলতে পারবো না। জহির চোখ বন্ধ করল, কারণ মানুষ ক্ষমা পেলেও নিজের অপরাধ থেকে কখনো মুক্তি পায় না। হঠাৎ মাইশা দৌড়ে এসে বাবার হাত ধরল। বাবা, আগামীকাল আমাদের ফ্যামিলি ডে। জহির মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আচ্ছা, যাব। মাইশা খুশিতে লাফিয়ে উঠল। দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল সুমনা। তার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি কাজ করছে। ভালোবাসা? না, হয়তো না, কিন্তু এত বছরের সম্পর্ক একদিনে মরে যায় না। তার ভাঙা অংশগুলো কোথাও না কোথাও থেকে যায়। রাতে ঘুমানোর আগে সুমনা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে ধীরে ধীরে বলল, তুমি হারোনি সুমনা, তুমি শুধু শিখে গেছো নিজের সুখের জন্য কখনো অন্য কারোর উপর নির্ভর করতে নেই। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, আর বহুদিন পর প্রথমবার সেই হাসিতে কষ্টের চেয়ে শান্তি বেশি ছিল। ফ্যামিলি ডের সকালটা অনেকদিন পর অন্যরকম লাগছিল। মাইশা সকাল থেকেই উচ্ছ্বসিত। মা, আজ কিন্তু আমরা সবাই ম্যাচিং ড্রেস পরব। আয়ানো অনেকদিন পর হাসি মুখে বাবার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। জহির চুপচাপ তাদের দেখছিল। তার বুকের ভেতর কেমন যেন ব্যথা হচ্ছিল, কারণ সে বুঝতে পারছে এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে বড় সুখ ছিল, যেগুলো সে নিজের হাতেই নষ্ট করেছে। স্কুলে পৌঁছানোর পর চারপাশের পরিবারগুলোর হাসি, আনন্দ দেখে জহিরের মনটা ভারী হয়ে উঠল। একসময় সেও এমনই সুখী ছিল। সুমনা পাশে দাঁড়িয়েছিল শান্তভাবে। আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে। না, সাজগোছের জন্য না, নিজেকে ফিরে পাওয়ার আত্মবিশ্বাসের জন্য। হঠাৎ এক শিক্ষিকা হেসে বললেন, আপনারা কিন্তু খুব সুন্দর কাপল। কথাটা শুনে দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। জহিরের বুকটা ধক করে উঠল, আর সুমনা শুধু ম্লান হেসে অন্যদিকে তাকালো। কারণ কিছু সম্পর্ক বাইরে থেকে সুন্দর দেখালেও ভেতরে ভেতরে অনেক আগেই ভেঙে যায়। বাড়ি ফেরার পথে গাড়ির ভেতর মাইশা ঘুমিয়ে পড়ে। আয়ানো চুপচাপ, গাড়িতে শুধু জহির আর সুমনা জেগে। হঠাৎ জহির নিচু গলায় বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? সুমনা জানালার বাইরে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর বলল, নতুন করে শুরু করতে হলে পুরনো সবকিছু ভুলতে হয় জহির। তুমি কি পারবে ভুলতে? জহির উত্তর দিতে পারল না, কারণ সে জানে সে যতটা না সুমনাকে কষ্ট দিয়েছে, তার থেকেও বেশি নিজেকে ছোট করেছে। সেদিন রাতে সুমনা তার পুরনো ডায়েরিটা আবার খুলল। শেষ পাতায় লিখল, যে মানুষটা একসময় আমার পুরো পৃথিবী ছিল, আজ সে শুধু আমার সন্তানের বাবা। হয়তো এটা জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। সব ভালোবাসা শেষ পর্যন্ত এক থাকে না। লিখে চোখ বন্ধ করল সে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ আর বুক ফেটে কান্না আসছে না, বরং ভেতরে ভেতরে একটা শান্তি অনুভব হচ্ছে। কারণ সে অবশেষে নিজেকে হারানো থেকে বাঁচাতে পেরেছে। কয়েক সপ্তাহ কেটে গেল। জহির এখন নিয়মিত বাসায় ফিরে, বাচ্চাদের সময় দেয়, সুমনার কাজেও মাঝে মাঝে সাহায্য করে। কিন্তু তাদের সম্পর্কের দূরত্বটা এখনো রয়ে গেছে। সুমনা ভদ্রভাবে কথা বলে, প্রয়োজন হলে হাসেও, কিন্তু আগের সেই ভালোবাসা আর নেই। আর জহির প্রতিদিন সেটা অনুভব করে। সেদিন রাতে হঠাৎ জহির বলল, তুমি চাইলে আমি এই ঘর ছেড়ে চলে যেতে পারি। সুমনা অবাক হয়ে তাকালো। হঠাৎ জহির মৃদু হেসে বলল, কারণ আমি বুঝতে পারছি তুমি শুধু দায়িত্বের জন্য আমাকে সহ্য করছো।
সুমনা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, একটা সময় তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ভাবতাম, এখন বুঝেছি মানুষ সব কিছু সহ্য করতে পারে। জহিরের চোখ ভিজে উঠল। সে নিচু গলায় বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? সুমনা হালকা হেসে ফেলল। কিছু কষ্ট ভাষায় বোঝানো যায় না জহির। সেদিন গভীর রাতে জহির একা বারান্দায় বসেছিল। হঠাৎ তার মনে হলো সে আসলে কি চেয়েছিল। একটু নতুনত্ব, মোহ, নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করা। এই সাময়িক অনুভূতির জন্য সে এমন একজন মানুষকে ভেঙে দিয়েছে যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল। মানুষ ভুল করে, কিন্তু কিছু ভুলের জন্য পুরো জীবন দিয়েও শোধ করা যায় না। পরদিন সকালে সুমনা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জহির জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? একটা বিজনেস মিটিং আছে, আমি ড্রপ করে দেই। সুমনা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ঠিক আছে। গাড়িতে বসে দুজনেই চুপ। হঠাৎ জহির বলল, তুমি আজকাল খুব শক্ত হয়ে গেছো। সুমনা মৃদু হেসে উত্তর দিল, না জহির, আমি শুধু ভেঙে পড়ে থেকেও বাঁচতে শিখে গেছি। কথাটা শুনে জহিরের বুকের ভেতর আবার সেই পরিচিত ব্যথাটা উঠল। কারণ এই মেয়েটাকে এমন করে দেওয়ার জন্য দায়ী সে শুধু নিজেই। দিনগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। জহির এখন অনেক শান্ত। অফিস শেষে সরাসরি বাসায় ফিরে আসে, বাচ্চাদের নিয়ে সময় কাটায়। কিন্তু একটা বিষয় তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। সুমনা আর কখনো তাকে আগের মতো ডাকেনি, না কোনো অভিমান, না কোনো দাবি, শুধু প্রয়োজনের কথাগুলো, যেন তারা বহু বছরের পরিচিত কিন্তু হৃদয়ের সম্পর্কহীন দুই মানুষ। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল, মাইশা ঘুমিয়ে গেছে, আয়ান নিজের রুমে পড়ছে। সুমনা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। জহির ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতার পর বলল, মনে আছে আমাদের বিয়ের পর প্রথম বৃষ্টিতে তুমি ভিজতে গিয়েছিলে? সুমনার ঠোঁটে হালকা হাসি ফুটল। আর তুমি ভয় পেয়েছিলে আমি অসুস্থ হয়ে যাব, কারণ তোমাকে হারানোর ভয় ছিল। সুমনা এবার তার দিকে তাকালো, চোখ দুটো ভীষণ শান্ত। মানুষ সবচেয়ে বেশি হারায় তখনই, যখন সে ভাবতে শুরু করে যাকে পেয়েছে সে কখনো চলে যাবে না। জহিরের বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি যদি বলি আমি এখনো তোমাকে ভালোবাসি? সুমনা কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টির দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, ভালোবাসা শুধু অনুভূতি না জহির, সম্মান, বিশ্বাস আর নিরাপত্তাও ভালোবাসার অংশ। তুমি আমার ভালোবাসাটা মেরে ফেলেছ যেদিন, যেদিন অন্য একজনকে আমার জায়গায় বসিয়েছিলে। জহিরের চোখ ভিজে উঠল, কারণ সে জানে এই কথাগুলোর কোনো জবাব নেই। সেদিন গভীর রাতে জহির একটা সিদ্ধান্ত নিল। পরদিন অফিসে গিয়ে সে অন্য শহরে ট্রান্সফারের আবেদন করল। তার মনে হলো হয়তো কিছু দূরত্ব সুমনাকে শান্তি দিবে, হয়তো সে কাছে থাকলেই পুরনো ক্ষতগুলো বারবার জেগে ওঠে। সন্ধ্যায় বাসায় ফিরে এসে সুমনাকে বলল, আমি ট্রান্সফারের আবেদন করেছি। সুমনা থেমে গেল, কোথায়? চট্টগ্রাম। কিছুক্ষণ নীরবতা, তারপর সুমনা ধীরে বলল, হঠাৎ? জহির ম্লান হেসে বলল, হয়তো আমার উপস্থিতিটাই তোমার জন্য অস্বস্তিকর। সুমনার বুকের ভেতর হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল, কারণ যতই কষ্ট পাক এই মানুষটার সাথে তার 12 বছরের জীবন জড়িয়ে। কিন্তু সে জানে কিছু সম্পর্ক ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া বেশি দরকার। 2 মাস পর আজ জহিরের চট্টগ্রামে যাওয়ার দিন। বাসার পরিবেশ অদ্ভুত নীরব। মাইশা সকাল থেকেই কাছে, বাবা তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? জহির মেয়েকে বুকে জড়িয়ে ধরল, না মা, বাবা শুধু কাজের জন্য যাচ্ছে, আমি নিয়মিত আসব। আয়ান কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার এই নীরবতা জহিরকে আরো বেশি কষ্ট দিচ্ছে। সব ব্যাগ গোছানো শেষ, ড্রাইভার নিচে অপেক্ষা করছে। জহির শেষবারের মতো পুরো বাসাটা দেখে নিল। এ বাসায় তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে, আবার সবচেয়ে বড় ভুলগুলোর জন্ম এখানেই। সুমনা দরজার পাশে দাঁড়িয়েছিল, সাদা একটা সাধারণ শাড়ি পরা, চোখে ক্লান্তি থাকলেও মুখে শান্তি আছে। জহির ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। অনেক কথা বলতে চেয়েও কিছু বলতে পারছিল না। শেষ পর্যন্ত নিচু গলায় বলল, আমি জানি তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নেই, তবুও যদি কোনোদিন পারো আমাকে ক্ষমা করে দিও। সুমনা কিছুক্ষণ চুপ করে মৃদু হাসল, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি জহির। জহির অবাক হয়ে তাকালো। সুমনা ধীরে ধীরে বলল, কারণ আমি বুঝেছি কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা শেখাতে, আর কিছু মানুষ আসে নিজেকে ভালোবাসতে শেখাতে। তুমি আমাকে দ্বিতীয় জিনিসটা শিখিয়েছ। জহিরের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছে এই মেয়েটার আগের সেই সুমনা নেই। সে এখন নিজের ভাঙা অংশগুলো নিজেই জোড়া লাগাতে শিখে গেছে। জহির চলে যাওয়ার আগে একবার বাচ্চাদের জড়িয়ে ধরল,
তারপর দরজার কাছে এসে শেষবার পিছনে তাকালো। সুমনা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে আর কোনো আকুতি নেই, শুধু শান্ত বিদায়। গাড়ি চলে যাওয়ার পর সুমনা ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশে বিকেলের নরম আলো, হালকা বাতাস বইছে। তার বুকের ভেতর আজ অদ্ভুত হালকা লাগছে। একসময় সে ভাবত জহিরকে ছাড়া বাঁচা অসম্ভব। আজ সে জানে মানুষ ভেঙে যায়, কাঁদে, হারিয়ে যায়, তবুও একসময় নিজেকে আবার খুঁজে পায়। মাইশা এসে মায়ের হাত ধরল। মা, তুমি কাঁদছো না? সুমনা মেয়ের কপালে চুমু খেল, তারপর মৃদু হেসে বলল, সব কান্না চোখ দিয়ে পড়ে না মা, কিছু কান্না মানুষকে শক্ত করে দেয়। দূরে আকাশে তখন নতুন সূর্যের আলো ফুটছিল, আর সুমনা প্রথমবারের মতো অনুভব করল অবহেলার দিনগুলো শেষ হয়ে গেছে। সমাপ্ত।